মানে কারণ মাজারের ভোটে বিএনপি জিতেছে, কিভাবে বিএনপি এগুলো অ্যালাউ করে? আমি এই কথাটা বারবার বলি, এটা দরকার পড়লে আপনারাও বলবেন। আসলে কিন্তু 5,500 মানুষ মারা গেছে গত 17 বছরের শাসন আমলে। এই যে হেফাজতের আন্দোলন বলেন, গুম বলেন, তারপর ক্রস ফায়ার বলেন, এগুলা কি নিহত মানুষ না? জুলাইকে আসলে বিএনপি বুঝি ততটা ওন করে না, এই ধরনের একটা কথাবার্তা বলা হয়, বা সরকারের বুঝি খুব একটা জুলাই নিয়ে আগ্রহ নাই। আপনি কি এই জিনিসটাকে কিভাবে দেখেন? বা এই যে মাদ্রাসা ছাত্র বলেন বা এই রাস্তার মধ্যে যে সাধারণ শ্রমিকরা, এই যে অটোরিক্সা ড্রাইভার অথবা এই সাধারণ কর্মী, তারপর বিএনপির, এদের হাতে কি ছিল? অস্ত্র ছিল? তাদের কাছে বোমা ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র বুক, হাতে হয়তো কিছু কোনো একটা টিনের চাল, বাকি আমরা তো ছবিগুলো দেখছি। এটার চেয়ে অসম সাহসী আর কিছু আছে যে আপনি নিশ্চিত মারা যেতেছেন? 700 মানুষ তো, 800 মানুষ তো তখনই আমরা পাইছি। পরবর্তীতে আমরা পেলাম যে 1400 বা 1500 মানুষ মারা গেছে। আওয়ামী লীগ কিভাবে পারছে? কারণ আওয়ামী লীগ পারছে আওয়ামী লীগের যে কোনো কাজকে ভ্যালিডেশন দেওয়ার জন্য ওই তাদের যে সাপোর্টার তারা কিন্তু তৈরি ছিল। এটার ডিরেক্ট কন্ট্রাস্ট আপনি দেখবেন বিএনপির আমলে। বিএনপি একটা মিসস্টেপ নেয়, বিএনপির যত ধরনের অ্যাক্টিভিস্ট আছে, যত সাপোর্টার আছে, তারা কিন্তু দাঁড়ায় যায় সাথে যে না, এটা ভুল হইতেছে। আমাদের নিজেদের উপরে আসলে অনেক কিছুই ডিপেন্ড করে, কারণ আমাদের দেখেই সরকার কিন্তু একটা ভাই পায়। আমাকে বলেন বা আপনাকে বলেন বা রনি ভাইকে বলেন অথবা শোয়েব ভাইকে বলেন, এদের সবাইকেই কিন্তু মানে ওয়াচ করা হয় যে আসলে সোসাইটি কিভাবে নিতেছে একটা ব্যাপার। দর্শক, ঢাকা পেপারসের এক্সক্লুসিভ পডকাস্ট সিরিজে আপনাদের স্বাগত জানাই। জুলাই শুরু হয়ে গেল এবং জুলাইয়ের শুরুতেই আমরা শুরু করছি খুবই গুরুত্বপূর্ণ একটা পডকাস্ট। আজকে আমাদের সাথে আছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন অতিথি। আমাদের সাথে আছেন অ্যাক্টিভিস্ট, কলামিস্ট, প্রকৌশলী ইমতিয়াজ মির্জা ভাই। ভাই, আপনাকে শুভেচ্ছা জানাই। ধন্যবাদ। আপনি তো আজকে ঢাকা পেপারস আপনার সাথে প্রথম আলাপ হইতেছে, তো আমরা আসলে অনেকগুলো বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো এবং আপনার লেখা তো অনেক বছর ধরেই পড়ি। আর এই যে সময়টা চলতেছে, একটা ইলেকশন হয়ে গেল, তারপরে এই সরকারটার 100 দিনের বেশি সময় পার হইলো, এর মধ্যে আবার যেটা শুরুতেই বললাম যে জুলাই আসলো, আমরা তো 24-এর জুলাই অভ্যুত্থানের কথা স্মরণে রেখে আসলে এই আলাপটা শুরু করতে যাচ্ছি। জুলাই দিয়ে আসলে প্রথম প্রশ্নটা করবো ভাই। প্রথমে জানতে চাই আপনার কাছে যে আপনি আপনার লেখায় বিভিন্ন সময় বলছেন যে 24-এর গণ অভ্যুত্থানে কোনো একক মাস্টারমাইন্ড বলতে কোনো কিছু ছিল না, এবং এইখানে আসলে সমগ্র মানে সব ধরনের পক্ষের মানুষই একত্রিত হয়ে এই গণ অভ্যুত্থানটা সংগঠিত করছিল আর কি। তো এই যে এখানে যে একটা কাল্টিজমের চর্চা হয় এবং এইটা নাকি শেষ পর্যন্ত ফ্যাসিবাদের রূপ নেই, এরকম কিছু আলাপ আপনার লেখাতে আমরা পাইছি, এটা নিয়ে একটু বুঝতে চাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আরিফ, ধন্যবাদ ঢাকা পেপারস। আপনাদের পডকাস্ট সিরিজ ভালো হোক। আমি নিজে নিয়মিত একজন দর্শক। আমি আগে পডকাস্ট সিরিজ করতাম, সো এগুলো আসলে খুব মানে বর্তমানে যে চেঞ্জিং মিডিয়া, সেখানে অনেক ভালো কাজ করবে আর কি। এই ট্রেডিশনাল মিডিয়া না, অনেক খোলামেলা অনেক আলাপ করা যায়। 24-এর গণঅভ্যুত্থানের যে ব্যাপারটা হয়েছে, সেটা যে মাস্টার মাইন্ডের তত্ত্বটা ছিল, সেটা ছিল আসলে তারা এটাকে তৈরি করছে গণঅভ্যুত্থানের পুরো ক্রেডিটটাকে নেওয়ার জন্য, এবং যারা এটার সাথে জড়িত তাদেরকে মোটামুটি মানে নিউট্রালাইজ করার জন্য, তাদের ক্রেডিট ডিমিনিশ করার জন্য। যেমন আপনি এক্সাম্পল দিই, প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্র ছাড়া এই অভ্যুত্থান মানে কমপ্লিটলি বৃথা। যদি আমরা টাইমলাইনগুলো দেখি যে ঢাকা ইউনিভার্সিটিতে তুমি কে আমি কে রাজাকার, মানে তারপরের দিন ছাত্রীদের মারা হলো, তারপর ছাত্রলীগকে বের করে দেওয়া হলো, এগুলো কিন্তু সবগুলোই মানে প্রত্যেকটাই একটা আনপ্রেসিডেন্টেড বিশাল মানে একটা। আমরা যদি লুকিং ব্যাক আমরা দেখি যে সেই সময়ে এটা পসিবলই ছিল না এরকম ঘটনা, এবং সেইটাই আসলে তখনই মানুষ বুঝেছে যে সামথিং ইজ গোয়িং অন। তারপর যেটা হলো যে এই আবু সাইদ মারা গেল, যেই ঘটনাগুলো এরপরে ঘটলো, সবশেষে ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সব স্টুডেন্টদেরকে বের করে দিয়ে ইউনিভার্সিটি, তখন কিন্তু আন্দোলন মোটামুটি শেষ। কারণ হচ্ছে যে আন্দোলন হলো কোটা কেন্দ্রিক আন্দোলন, এবং সেটাকে নিউট্রালাইজ আওয়ামী লীগ এরকম বহুবার করছে। এর আগে বহু
মানে হেফাজতের আন্দোলন বলেন, নারী নিরাপদ সড়ক আন্দোলন বলেন, 14 ইলেকশনের জন্য বিএনপির মানে আন্দোলন বলেন, এরকম প্রতিটা আন্দোলন তারা সাকসেসফুলি, এবং আন্দোলন হওয়া দূরে থাক, এর আগেই তারা আতুর ঘরেই মেরে ফেলছে সেই আন্দোলনের সম্ভাবনাকে। কিন্তু এবার ঢাকা এই প্রাইভেট ইউনিভার্সিটির ছেলে পেলে, যেটা তাদের কোটার সাথে সম্পর্ক নেই, তারা কিন্তু আন্দোলনটাকে একদম তাদের একদম সরাসরি মাঠের মধ্যে নিয়ে গেছে। এই প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদেরকে মারা হয়েছে এবং তাদেরকে মোটামুটি কোথাও আপনি দেখবেন না একটা প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রর নামে কোথাও কোনো জায়গায় মানে ইসের মধ্যে হয়েছে। তো মাস্টার মাইন্ড যেই তত্ত্বটা দেয় সেটা আসলে মাস্টার মাইন্ড বলতে কি বোঝায়? আসলে বেসিক্যালি তো মাহফুজকে মানে কেন্দ্র করেই মাস্টার মাইন্ড বা এই ধরনের বলা হয়েছিল। মাহফুজ কিন্তু নিজেই অস্বীকার করছে যে আমি মাস্টার মাইন্ড এরকম কোনো কিছু ছিল না। সে মাস্টার মাইন্ড হয়েছিল কোটার আন্দোলনের। কিন্তু এর বাইরে ধরেন আমি একজন মাস্টার মাইন্ড ছিলাম, আমাদের একটা গ্রুপ ছিল বাংলাদেশ সেকেন্ড ফ্যাসিস্ট, এখানে অনলাইনে সব টপ আপনি যাকে দেখেন, আসিফ নজরুল, ফাহাম ভাই থেকে শুরু করে ফাইজ তায়েব থেকে শুরু করে ডক্টর রুমি আহমেদ, সবাই ছিল আমাদের, যাকে আপনি বলেন, সামি ছিল। তো এদের তো আমিও তো নিজেকে মাস্টার মাইন্ড বলতে পারি, আমরা 22 থেকে করি। এরকম আমি নিশ্চিত আরও অনেক মানুষ অনেকভাবে বিভিন্নভাবে জড়িত ছিল, রাস্তার মধ্যে যারা ছিল, বিএনপির যারা ছিল, তারপর এই যে শ্রমিকরা ছিল, এই রাস্তার মানুষরা যারা ছিল, এই তার মাদ্রাসার ছাত্ররা ছিল, এদের প্রত্যেকেরই মাস্টার মাইন্ড। তো এই মাস্টার মাইন্ড তত্ত্ব আসলে ভুল, এবং সেটাকে তারা আসলে নিজেদেরকে লিজিটিমাইজ করার জন্য বেসিক্যালি তারা 5 বছর ক্ষমতা নেওয়ার জন্য একটা ন্যারেটিভ তো সেট করতে হয়, তো সেই তত্ত্বটা তারা তখন দিছিল। সেই তত্ত্বটাকে আমি স্ট্যাটাসটা লিখছিলাম 30শে আগস্ট 2024। আমি তখনই বুঝতে পারতেছিলাম যে এটা এরকম হয়েছে। সো তখনই আমি এটাকে ধরে যে এই তত্ত্বটা ভুল, যেরকম মাস্টার মাইন্ড বললে আসলে কিছু নেই, কারণ আসলে মাস্টার মাইন্ড হলো যে আমাদের এই জনতা যারা এইরকম একটা ফ্যাসিস্ট রিজিমকে, ধরেন আমি জুলাই আন্দোলনটাকে এখন অনেকে তো বলে যে এটা আপনি কিভাবে দেখবেন। মুক্তিযুদ্ধের সময় আমাদের হাতে কিন্তু অস্ত্র ছিল, মুক্তিযোদ্ধারা ট্রেনিং প্রাপ্ত ছিল। এই যে মাদ্রাসার ছাত্র বলেন বা এই রাস্তার মধ্যে যে সাধারণ শ্রমিকরা, এই যে অটোরিক্সা ড্রাইভার অথবা এই সাধারণ কর্মী, তারপর বিএনপি, এদের হাতে কি ছিল? অস্ত্র ছিল? তাদের কাছে বোমা ছিল? কিছুই ছিল না। শুধুমাত্র বুক, হাতে হয়তো কিছু কোনো একটা টিনের চাল, বাকি আমরা তো ছবিগুলো দেখছি। এটার চেয়ে অসম সাহসী আর কিছু আছে যে আপনি নিশ্চিত মারা যেতেছেন। 700 মানুষ তো 800 মানুষ তো তখনই আমরা পাইছি, পরবর্তীতে আমরা পেলাম যে 1400 বা 1500 মানুষ মারা গেছে। এর চেয়ে সাহসী আমি তো আমার জীবনে আমি কল্পনা করতে পারি না যে এরকম যে আমি মারা যাইতেছি, শুধু আমার বুকটাই সম্বল, এখানে গুলি করে দিবে। আবু সাঈদ যেভাবে মারা গেছে না, তো সেই জায়গায় কাউকে একক মাস্টার মাইন্ড ধরা, এটা সবসময় হয়। আপনি তো মুক্তিযুদ্ধ ব্যাপারে বিশেষজ্ঞ, তখন আপনি দেখছেন মুক্তিযুদ্ধ করছে সাধারণ মানুষ এবং সাধারণ চাষাভুষা আপনার এসে, কিন্তু এটার মানে ক্রেডিটটা নিছে কি? আওয়ামী লীগ নিছে। এবং তারা দেশের বাড়ি চলে গেছে, আবার আইসে তারাই কিন্তু ওইটার ফল ভোগটা করছে। সাধারণ মানুষ কিন্তু যে যার মতো, অনেকে সার্টিফিকেটও নেয় না মুক্তিযুদ্ধে। তো একই কাণ্ড হয়েছে এই 24 গণঅভ্যুত্থানও একই কাণ্ড হয়েছে। এখানে আর একটু মেটিকুলাস ডিজাইন ভাবে করছে। তো সেটাকেই কাউন্টার করার জন্য আমি এটা বলছিলাম যে আসলে কোনো মাস্টার মাইন্ড নাই, এটার ক্রেডিট আমাদের সবাইকে দিতে হবে যারাই জড়িত ছিলাম আমরা। ওকে, জুলাই নিয়ে আরেকটা প্রশ্ন করবো ভাই, সেটা হচ্ছে যে এই নতুন সরকার আসার পরে আমরা যখন সংসদে জুলাই সংক্রান্ত আলাপ দেখি, আমরা সরকার দলের পক্ষ থেকে বেশ মানে সপ্রতিভভাবেই, এই কালকেও আমরা দেখলাম যে জুলাইয়ের ঘাস ফুলের কথা বলছেন একজন সংসদ সদস্য, কিন্তু একটা সোশ্যাল মিডিয়ায় এক ধরনের একটা বয়ান চলতে থাকে যে গত বছর তো আমরা জুলাই দেখছি, এই বছর জুলাইয়ে কিছুই হবে না, বা জুলাইকে আসলে বিএনপি বুঝি ততটা ওন করে না, এই ধরনের একটা কথাবার্তা বলা হয়, বা সরকারের বুঝি খুব একটা জুলাই নিয়ে আগ্রহ নাই। আপনি কি এই জিনিসটাকে কিভাবে দেখেন বা কি বলবেন? আমি তো হ্যাঁ, এটা একটা ভালো প্রশ্ন। আমি যতটুকু দেখি যে বিএনপির আসলে প্রচন্ড ওয়েল উইশ আছে, এবং কিন্তু বিএনপি হলো আপনার কাঠামোবদ্ধ রাজনীতি করে, মানে বিএনপি দলটা আপনি দেখবেন না যে, অ্যাটলিস্ট আমার মনে পড়ে না যে তারা কোনো কি বলে গঠনতন্ত্রের বাইরে বা বাংলাদেশের সংবিধানের বাইরে, অথবা ধরেন কোনো একটা যদি জানেও যে এখানে তো আমার হেল্প হবে, সেই জিনিসটা তারা কখনো করেন। তারা খুবই কি বলবো, বাই দ্য বুক রাজনীতি করে, আপনি এটা তাদের একটা বৈশিষ্ট্য। তো সেই জায়গায় তো এটার কোনো মানে অবকাশই নেই। এখন বিএনপির যেটা হয়েছে যে বিএনপি জুলাইকে
অলওয়েজই ওন করে, কারণ জুলাইয়ের কারণে বিএনপি যে আন্দোলনগুলো করতেছিল সেগুলো তো সফল হয় নাই, সেটার পরিণতি দিয়েছে জুলাই আন্দোলন। তো এটাকে তো বিএনপি অবশ্যই তার নিজের ক্রেডিটের মধ্যে নিতে হবে, কিন্তু বিএনপি আবার ওইটাও বিশ্বাস করে না যে সে আমিই সব ক্রেডিট। বিএনপি চাইলে এই ন্যারেটিভ তারা সেট করতে পারতো, কারণ তারা, আমরা পরবর্তীতে দেখছি তারেক রহমানের সাথে ছাত্রনেতাদের দেখা হয়েছে, এবং এটা তো নিশ্চিত যে রাস্তার মধ্যে ছাত্রদল ছিল এবং ছিল, এবং তারা সবচেয়ে অনেকে বিএনপিকে সমালোচনা করে এইভাবে যে বিএনপি কেন বললো না যে আমরা জুলাই আন্দোলন, সেই সময় যদি তারা বলতো ওই সময়ে ওই আন্দোলন ওই জায়গায় ডেড। কারণ হচ্ছে যে বিএনপির সাথে এইভাবে আওয়ামী লীগ ন্যারেটিভ সেট করছিল, প্রপাগান্ডা করছিল যে এই বিরোধী দল, এরা সবসময় আন্দোলন করে, এবং এবং সত্যি কথা বলতে দেশের মানুষ তো এরকম মাইনে নিয়েছিল যে বিএনপি করলে এটা আসলে ভ্যালিড না। তো বিএনপি এটা সবচেয়ে ব্রিলিয়ান্ট মুভ ছিল যে তারা বলছে যে আমরা এই আন্দোলনের সাথে জড়িত না, এবং তারা মাঠটা খুলে দিছে, পুরোপুরি ওপেন করে দিছে। তারা ছিল, তারা বিহাইন্ড দ্য সিনে ছিল, এবং সেভাবে তারা কাজ করছে। এমনকি আমরা শহীদদের তালিকা দেখলেও তো প্রচুর ছাত্রদল ছেলেপেলেদের, প্রায় 300 জন না 400 জনের একটা লিস্ট আমরা পাই। বিএনপির অবশ্যই আছে, যে বিএনপির আপনি আসলে কি আপনি কোনো কথা বা রেটরিকে আপনি পাবেন না। হ্যাঁ, রেটরিকে ওই জামাতপন্থী বলেন, এনসিপি পন্থী বলেন, বা বিএনপি বিরোধী যারা আছে তারাও উইন করতে পারে। বিএনপি আসলে কাজে বিশ্বাসী, তারা কাজেই দেয়। ধরেন জুলাই নিহত যারা, আহত যারা, তাদেরকে যে আইন কিন্তু পাশ হয়ে গেছে অলরেডি সংসদের মধ্যে, তারপর প্রত্যেকটা জায়গায় যেই সম্মানটুকু দেওয়ার কথা তারা, মানে আমি অ্যাটলিস্ট দেখিনি যারা তারা ডিজোন করে বা ই করে। তারা যেটা করছে, যে যেটা বলে যে এক্সক্লুসিভলি জুলাই যোদ্ধা বা জুলাইয়ের আগে পরে কিছু নাই। আওয়ামী লীগের বেলায় যেটা ছিল মুক্তিযুদ্ধের 71-এর আগে কিন্তু কোনো হিস্ট্রি ছিল না। আমাদের এই ভূখণ্ড তো হাজার বছরের ইতিহাস আছে, ঠিক আছে? আপনি কিভাবে শুধু 71 থেকে 71 আমাদের একটা স্বাধীন দেশ দিছে, এটা সবচেয়ে বড় যুদ্ধ, বা একটা সবচেয়ে বাংলাদেশের স্বাধীনতার একটা মানে আমাদের একটা অন্যতম মানে ইতিহাস, কিন্তু এর আগে বহু ইতিহাস আছে। জুলাই পর্যন্ত যারা ধরে যে জুলাই ইজ এভরিথিং, এর আগে পরে কিছু নেই, সেটা কিন্তু কমপ্লিটলি। আপনি দেখেন নিহতদের সংখ্যা, আমি এই কথাটা বারবার বলি, এটা দরকার পড়লে আপনারাও বলবেন, আসলে কিন্তু 5500 মানুষ মারা গেছে গত 17 বছরের শাসন আমলে। এই যে হেফাজতের আন্দোলন বলেন, গুম বলেন, তারপর ক্রস ফায়ার বলেন, এগুলা কি নিহত মানুষ না? এদের আমরা দেখছি না চোখের সামনে, এদের আত্মত্যাগ কি বৃথা গেল? সেটা তো হইতে পারে না। কিন্তু ওই জুলাই যারা বেচে, যারা জুলাই ব্যবসায়ী, বা তারা ওই কেন্দ্রিক রাজনীতি করতে চায়, তারা ওইটাই বলবে যে জুলাইয়ের 14 তারিখেই মানে বাংলাদেশ শুরু হয়েছে, এর আগে আর কোনো কিছু ছিল না। সে দ্যাট ইজ কমপ্লিটলি, আমি এটা কখনোই এটা মানবো না। এবং বিএনপিও আমার মতে, বিএনপি ইজ আ ইনক্লুসিভ থিং। তাদের কথা হলো জুলাই তো অবশ্যই আছে, 71ও আছে, 90 হলো বিএনপির একটা সবচেয়ে কি বলে ওয়াটারশেড মোমেন্ট, বিএনপির সবচেয়ে উজ্জ্বলতম একটা অধ্যায় কিন্তু 90-এর গণ আন্দোলন। তো সেই 90 কি ভুলে যাবে নাকি? তো বিএনপি সবকিছু নিয়েই থাকবে, তারা জুলাইকে কোনোভাবেই ডিজন করবে না, আমি এটা কোনোভাবেই বিশ্বাস করি না, অ্যাটলিস্ট আমার চোখে এই ধরনের কিছু পাই। ওকে, আমরা একটু ভাই সাম্প্রতিক সময় আসি। এই আমাদের দেশে এই মুহূর্তে একটা খুব শক্তিশালী ন্যারেটিভ হচ্ছে জামাত প্রসঙ্গ। আপনি প্রায়শই জামাত নিয়ে কথাবার্তা বলেন, এবং জামাতের যে গুজব ছড়ানো এবং সেইটার বিপরীতে ফ্যাক্ট চেকিং এর প্রয়োজনীয়তা, এটা নিয়ে প্রায় আপনি কথা বলেন আর কি। এইদিকে যদি একটু লাইট ফেলেন আর কি। জি দেখেন, এটা হলো আমার, মানে যদি ধরেন অ্যাক্টিভিজমের কোর জিনিসপত্র যেগুলো থাকে, আমি আসলে 17 বছর ধরে অ্যাক্টিভিজম করি, ব্লগিং করছি 2008 থেকে। আমার নিজের একটা ব্লগ ছিল চতুর্মাত্রিক, ওটা নিজেই আমি পেশায় সফটওয়্যার ডেভেলপার, নিজে ডেভেলপ করছি, এবং ওটা একসময় অনেক জনপ্রিয় ব্লগ ছিল চতুর্মাত্রিক। তো ব্লগার থেকে শুরু, তো তখন থেকেই আমি লিখতাম, এত ইন্টেন্সিভ না হলেও ধরেন নর্মাল পলিটিক্স, বা আর আওয়ামী লীগ তো তখন ফ্যাসিস্ট হয়নি আসলে, তারা নির্বাচনে একটা জিতে আসছে, যদিও সেই নির্বাচনেও কত সিট তারা পাইতো এটা নিয়ে একটা কোয়েশ্চেন আছে, কিন্তু তারপরে ধরলাম যে এটা তারা একটা লিজিট ইলেকশন, তারা এবং তাদের আসার কথাও ছিল, কারণ বাংলাদেশের জনগণ অলওয়েজ অ্যান্টি ইনকাম্পেন্ট, তারা 5 বছর দেখে, এবং হুইচ ইজ গুড, কারণ হলো 5 বছর আপনি থাকেন, আপনার ভয় থাকে যে ক্ষমতা গেলে আবার কি হবে, আপনার জেল হইতে পারে, অথবা আপনার ভোটে জিতে আসতে হতে পারে। সো সবাই কিন্তু একটা চেকের মধ্যে থাকতো। আপনি দেখেন এই স্বর্ণযুগটা, যে গণতন্ত্রের যে যুগটা ছিল, তখন কিন্তু বাংলাদেশের গ্রাফ ঊর্ধ্বতনই ছিল, ঊর্ধ্বমুখী ছিল।
তো এনিওয়ে তখন আওয়ামী লীগের বিরোধিতা সেইভাবে মানে অত ইন্টেন্সিভলি আমরা করছি, যেমন ফেলানি হত্যা নিয়ে লিখছি, শেয়ার বাজার পতন, মানে একটা ওই রকম ছিল, কারণ সরকারের সমালোচনা তো সবাই করে এবং সরকারের সমালোচনা তখন করতাম। তো এরপর দেখা গেল যে আমরা এই মানে আমার যেই কোর, মানে যদি ধরেন থাকে না যে অ্যাক্টিভিস্ট, আমি 20,000 স্ট্যাটাস লিখছি, এরা ধরেন আরও 2,000 ব্লগ লিখছি। তো আমি ধরি আমার কোর জিনিসগুলো হচ্ছে ভারত বিরোধিতা, ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লেখা, মাদ্রাসার ছাত্রদের জন্য লেখা, এই জামাত আর বিএনপিকে আলাদা করার যদি কোনো থাকে, সেই মানে এগুলো আমি নিজের ক্রেডিট হিসেবে বলতেছি যে আমি এগুলো ছিল আমার কোর। আর কোর ছিল যে মানে প্রগতিশীল যেই শক্তিটা, সেটা যে আসলে ফ্যাসিস্টদের মানে ধার করা একটা শক্তি, সেটাকে একটা করা, মুক্তিযুদ্ধ ব্যবসা নিয়ে মানে একটা আমাদের কোর অ্যাক্টিভিজম ছিল। তো সেরকম আমার যে কোর অ্যাক্টিভিজম ছিল যে জামাতের জামাত প্রসঙ্গে। তো সেই কারণেই আমি মানে জামাত নিয়ে লিখি। এখন যে প্রপাগান্ডার যেই ব্যাপারটা হয়েছে, প্রপাগান্ডাটা আমরা দেখছি যে আওয়ামী লীগের আমলে ছিল এরকম প্রপাগান্ডা দিয়ে আপনার পুরো দেশের মানুষকে বিভ্রান্ত করতো, এবং তাদের টাইমিংগুলো দেখেন, আপনার ক্রিকেট খেলা নিয়ে তারা মানে মানুষকে একটা বিভিন্ন একটা ধরেন একটা কোনো একটা ইস্যু আসছে, একটা ক্রিকেট খেলা দিয়ে দিল, অথবা সারাক্ষণ একটা প্রপাগান্ডা করতে থাকলো। ধরেন পদ্মা সেতু অবশ্যই একটা ভালো উদ্যোগ, এবং কিন্তু বাংলাদেশে মেঘনা সেতু হয়েছে, যমুনা সেতু হয়েছে, আপনার প্রতিটা পিলারের জন্য আমরা কিন্তু একটা করে প্রতিদিনের হেডলাইন দেখি। তো এগুলো তো এই ধরনের প্রপাগান্ডার একটা মানে আমাদের পুরো নাক থেকে মানে নাক পর্যন্ত প্রপাগান্ডায় ডুবেছিল। জামাত শিবিরও এখন যেটা করতেছে, এবং বিএনপি বলেন অথবা ভারত, এরা প্রপাগান্ডা মানে এখনো সেই করেছে। এখন যেটা করে হলো বট বাহিনী দিয়ে করে, অটোমেটেড বট দিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে গালি দেয়, এবং তারা সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য, মানে যেটা না, শুধুমাত্র ন্যারেটিভ তৈরি করার জন্য তারা ওই ন্যারেটিভগুলো তৈরি করে। তো এটা যেহেতু ফাইট করছে এতদিন, এখন তো দেশ ধরেন স্বাধীন হয়েছে, অথবা একটা গণতান্ত্রিক সরকারে আমরা আসছি, এখনো যদি সেগুলো দেখি, সেগুলো খুব পেইনফুল আমাদের জন্য। এবং সরকার আসছে, ধরেন এটা আমাদেরই, মানে আমরা তো আমাদের অ্যাক্টিভিজমের সরকার না, যে কেউ ধরেন এনসিপি যদি নির্বাচিত, ওইটাও আমাদের সরকারই হতো, কারণ একটা গণতন্ত্রের আমাদের দরকার ছিল ইলেকশন, একটা ইলেকটেড গভর্নমেন্ট আমাদেরই গভর্নমেন্ট। তো এই গভর্নমেন্ট যদি এটা না করতে পারে, সেই জন্য আমার এটা খুবই পীড়াদায়ক। আমি বারবারই বলি, এবং আমি বলি বিএনপি সরকারের একটা ব্যর্থতা, বিশাল ব্যর্থতা, যে তারা এখনো তারা জানে, এবং তা আমাদের কাছে সবগুলো সোর্স রেডি আছে, কারণ আমরা তো প্রপাগান্ডা ডিবাঙ্ক করে আসছি। আওয়ামী লীগ প্রপাগান্ডা করছে না, করছে যে সাউথ পুরস্কার পাইছে, আমরা ডিবাঙ্ক করছি, আমরা তারপরে যে সিনহা সাহেবকে মানে করে দিয়েছে, ওগুলো ডিবাঙ্ক করছি। তারপর ধরেন যেগুলা এই যে ফেক কলামগুলো লেখা হইতো, হ্যাঁ ফেক কলামগুলো লেখা হইতো, ফেক নামে ফেক পুরো আউটলেট তৈরি করে, তারপর খালেদা জিয়া অরফানেজের যে করছে, সেগুলা এই ধরনের ডিবাঙ্ক করাই তো আমাদের স্পেশালিটি। তো সেই কাজগুলা যে আমরা করতে পারি, সেগুলাকে তারা সিরিয়াসলি নিতেছে না, এবং এটা করলে আসলে গভর্নমেন্টই কিন্তু বিশাল বিপদে পড়বে। তো এইগুলা এই জন্য এই অক্ষমতাগুলোর কারণে আমার খুব। কিন্তু এই ক্ষেত্রে কি আপনার কাছে মনে হয় না, ধরেন বিগত সরকারের সময়গুলোতে আমরা যখন দেখছি যে এই ডিজিটাল নিরাপত্তা আইন বা সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই ধরনের আইনগুলোর তো খুব মারাত্মক অপপ্রয়োগ দেখা গেছে, আমরা কারাগারে মোশতাক ভাইকে হারাইছি। তো এইটা একটা শাখের করাটার মতো হয়ে যাচ্ছে কিনা, আমি প্রায় এই জিনিসটা আসলে বুঝতে পারি না, যে ধরেন আপনি ব্যবস্থা নিলেও বিপদ, আবার না নিলেও এটা যে এরকম মানে এই বট বাহিনীর হাতে পড়ে যেতে হয়। সমাধানটা কি এই জিনিসের? আসলে কি দেখেন, পাওয়ার এখন মানে দুইটা তত্ত্ব আছে আমার কাছে। একটা হলো এক্সাম্পল, যে পাওয়ারটাকে আপনার কয়েক ভাগে ভাগ করে দেওয়া, যেটা ক্লাসিক এক্সাম্পল আপনি দেখতে পারবেন যে আমেরিকাতে ওদের হাউসের কাছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট চাইলেই কিন্তু অনেক কিছু করতে পারে না, যে তাদের একটা নির্দিষ্ট পলিসি থাকে, সেই পলিসিতে তার আজকে আপনার মনে হলো সে এক্সিকিউটিভ অর্ডার দিতে পারে, কিন্তু সে কিন্তু এটারে সাস্টেন করতে পারবে না। ধরনের যুদ্ধ করতে হলো ইরানের বিরুদ্ধে, মানে রাশিয়ার বিরুদ্ধে, চায়নার বিরুদ্ধে, তার অ্যাপ্রুভড হয়ে আসতে হবে, কংগ্রেসের থেকে বাজেট অ্যাপ্রুভ হয়ে আসতে, তারপরেই করতে হবে। তো তার কি হলো, যে পাওয়ারটা আপনার তিনটা বডির মধ্যে, প্রেসিডেন্ট,
একটা একটা হলো কংগ্রেস, একটা হলো সিনেট। এই জায়গায় কিন্তু পাওয়ারগুলো ডিসেন্ট্রালাইজ। তো বাংলাদেশে আপনার এরকম মানে ডিসেন্ট্রালাইজ পাওয়ার না হইলে, যদি আপনার কোনো চেক অ্যান্ড ব্যালেন্স না থাকে, তখন এরকম হইতে বাধ্য, মানে হইতেই বাধ্য। আর হলো যে আপনার যে কোয়েশ্চেনটা করছেন যে কি বলে এই ডিজিটাল নিরাপত্তা আইন, আসলে ব্যাপারটা হয়েছে এখন আপনার কাছে অস্ত্র আছে, একটা চাকু দিয়ে আপনি ওটা দিয়ে ঠ্যাক দিতে পারেন, ছিনতাই করতে পারেন, অথবা এটা দিয়ে ফল কাটতে পারেন। আপনি কিভাবে ইউজ করবেন এটা, এখন যে এক্সিকিউট করতেছে এই আইনগুলো তো ভয়ঙ্কর মিস ইউজও হয়। বাংলাদেশে পৃথিবীর সেরা আইনগুলো আছে, কিন্তু দেশের অবস্থা এরকম 12টা বাজে কেন, মানে ভালো না কেন? কারণ হচ্ছে এগুলাকে এক্সিকিউট করার মতো রাইট মানুষ নাই, রাইট বডি নাই। এখন যেহেতু এই সরকার একটা গণতান্ত্রিক সরকার, এবং এখানে সংবাদপত্র আছে, ধরেন সিভিল সোসাইটি আছে, অনলাইন অ্যাক্টিভিস্টরা, ধরেন আমরাও আছি, ঠিক আছে, আমাদের যতদিন মানে যেই এটা থাকবে, সেটা যদি থাকে, আমার মনে এটা মিস ইউজ হওয়ার কোনো কারণ নেই। কারণ আপনার এক্সাম্পলটাই দিয়ে দিই, আওয়ামী লীগ কীভাবে পারছে। কারণ আওয়ামী লীগ পারছে, আওয়ামী লীগের যে কোনো কাজকে ভ্যালিডেশন দেওয়ার জন্য ওই তাদের যে সাপোর্টাররা, তারা কিন্তু তৈরি ছিল। এটার ডিরেক্ট কন্ট্রাস্ট আপনি দেখবেন বিএনপির আমলে। বিএনপি একটা মিসস্টেপ নেয়, বিএনপির যত ধরনের অ্যাক্টিভিস্ট আছে, যত সাপোর্টার আছে, তারা কিন্তু দাঁড়ায় যায় সাথে, যে না, এটা ভুল হচ্ছে। যেমন আপনি এক্সাম্পল দেই যে সংসদে ওই বিচার বিভাগ আলাদা করা, তারপর যেই ওটা কিন্তু বিএনপির ভিতর থেকে সমালোচনা করা আছে। তারপরে যে শাহ আলম সাহেবের যে তাদের নিজের ইউনিয়নের নাম করলো, এটা বিএনপির বিরুদ্ধে কিন্তু করতেছে। এই জিনিসগুলো যদি আপনি আওয়ামী লীগের আমলে মিলান, আপনি আওয়ামী লীগের আমলে তখন বলতো যে আরো কেন হয় না কেন, মানে তেলা মাথা তো, যে আরো যদি বলে একটা বিশ্ববিদ্যালয় না, বাংলাদেশের সবগুলো বিশ্ববিদ্যালয় এখন শেখ নামে হয়ে যাক। এটাই যদি মানে আসলে তো দলের সাপোর্টাররাও অনেক মানে ভূমিকা রাখে। বিএনপির এটা আসলে আমি বলবো একটা বিশাল স্ট্রেংথ, যে বিএনপিকে কখনো তারা হাত ছেড়ে দিবে না। বেসিক্যালি আমরা যারা ধরেন এই সরকারকে সাপোর্ট করি বা আমরা চাই এটা সাকসেসফুল হোক, আমরা একটা গার্ড রেল হিসেবে কাজ করতেছি। উই আর দ্য গার্ড রেলস। আমরা বিএনপির সমালোচনা করি বলেই বিএনপি কোন দিকে বাজে জায়গায় যাওয়ার মতো স্কোপ তাদের হবে না। আমি ভাই এই নোটেই আমি দুইটা দিতে চাই। যেমন ধরেন আপনারা যদি আমরা গত কয়েক মাস ফলো করি, এই যে ধরেন বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়েও আপনি সমালোচনা করতেছেন। আবার যে শাহ আলমের কথা বললেন, বীর শাহ আলম, যে উনি ওনার নিজের নামে সন্তানদের নামে ইউনিয়ন করা, আপনি তো তীব্র প্রতিবাদ করছেন এই বিষয়টাতে। তো এইটা ধরেন বাংলাদেশে আপনার একটা সংগঠনের বিষয়ে আমরা একটু আলাপ করবো, যে ধরেন মধ্যপন্থী রাজনীতির যেমন প্রয়োজনীয়তা, আবার নিজেদের সমালোচনার এই সংস্কৃতিটা, এটার সাথে তো আমাদের জ্ঞান জগতে এইটার মানে কোনো অস্তিত্বই নেই আসলে। মানে এইটা আমাদের কাছে আসলে অনেকটাই মানে অপরিচিত, যেটা আপনার কাছে আমরা পাই আর কি। তো এইটার ক্ষেত্রে যদি আপনি বললেন যে বিএনপির ভিতরে এটা আছে, এই সমালোচনাও তো আছে, যে ধরেন অনেক ক্ষেত্রে বিএনপি আসলে এই অ্যাক্টিভিস্টদের মধ্যে এক ধরনের একগুঁয়ে প্রবণতা আছে আর কি। সেইখানে কি আপনার মনে হয় যে এই স্কোপটা বাড়ানোর সুযোগ আছে, বা এই সমালোচনাগুলো করে দলের ভিতরে টিকে থাকাটা কিভাবে সম্ভব, এটাও তো বোঝা দরকার। অবশ্যই এটা সম্ভব, এবং আমার যতটুকু মনে হয় যে আমি তারেক রহমানকে যতটুকু রিড করতে পারি, এবং এক্সটেন্টে খালেদা জিয়া অথবা বিএনপির যারা কোর, আমার কাছে অলওয়েজই মনে হয়েছে যে তারা সমালোচনাটা আসলে খুবই ওয়েলকাম করে। আমি অনেকের কাছেই শুনছি, অনেকের মুখে কথাটা শুনছি যে আপনারা সমালোচনা করেন না কেন, আপনারা যদি করেন তাহলে তো আমি কোনো অ্যাকশন নিতে পারবো, আমার কর্মী তো ভুল করতে পারে, এগুলো তো মানুষ, বাংলাদেশেরই মানুষ, আর বাংলাদেশের মানুষ কেমন এটা আমরা সবাই জানি, ঠিক না? তো এদেরকে লাইনে রাখার জন্য সমালোচনা করা ছাড়া কোনো রাস্তা নেই। দেখেন, একটা দল যে কোনো কিছু, আপনি একটা অফিস চালান না, আপনি ঢাকা পেপারস, এরকম ভুল হইতেই পারে, বা মানুষ মাত্রই একটা কোনো করে, সেগুলাকে যদি আপনি অ্যাকনলেজ না করে আপনি যদি আরো ওটাকে ডাবল ডাউন করেন, যেটা আওয়ামী লীগ করছে বারবার, অথবা অন্য দল জামাত, আপনি জামাত দেখবেন যে কিন্তু নিজেদের কোনো সমালোচনা করে না বলে তাদের মিস হওয়ার মানে সুযোগটা বেশি। এটা খুব কন্ট্রোভার্সিয়াল কথা বলি, বাট যেহেতু পডকাস্টে খোলা বলি বলতেছি, বা ওটা সরাসরি বলতে হবে না। এই যে ধরেন আমরা তো 17 বছর পরে আসছি, বা দেশের মধ্যে ছিলাম না,
এই ফ্লাইওভারটা দিয়ে যাই যখন এক্সপ্রেসওয়ে, আমার কাছে খুবই ভালো লাগে। আমি ডিরেক্টলি ঢাকাতে মানে চলে যেতেছি 30 মিনিট, যেটা আমার 2-3 ঘন্টা। এটা কিন্তু শেখ হাসিনার উন্নয়ন। তারপর পদ্মা সেতু বলেন বা অন্যান্য যেগুলো আছে, অনেক ভালো কিছু করছে, ঠিক আছে, করছে অনেক 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 টাকা মাইরা, অতিরিক্ত তারপরে অর্থ, হ্যাঁ। বাট একটা সরকার থাকলে কিন্তু হয়, উন্নয়নগুলো হয়। ভুলটা করলো কই? ভুল করছে হলো সে সে পছন্দ করতো চাচুকার, সে পছন্দ করতো স্থাবক, তারা তাকে কখনো ফিডব্যাকটা দিতে পারে নাই যে আপনি যেইগুলো করতেছেন, যে ইলেকশন ছাড়া যে আপনি যাইতেছেন, ইট উইল বি, আপনি আওয়ামী লীগের যে এত 50 বছর 80 বছরের একটা দল, বাংলাদেশের স্বাধীনতা এর সাথে দল, ইতিহাসের সাথে জড়িত দল, সেটাকে আপনি ধ্বংস করে দিতেছেন। আপনি হয়তো বলছে, বলার পর তারে করে দিচ্ছে, মানে আউট করে দিচ্ছে। তো সেই জায়গায় তো আপনি যদি তেলবাজ আপনার দিয়ে পরিবেষ্টিত থাকেন, আপনি সমালোচনা না নিতে পারেন, আপনি তারেক রহমানের একই পরিণতি হবে। তারেক রহমান কেন অন্যান্য যারা মন্ত্রী মিনিস্টার তাদেরও একই পরিণতি হবে যদি তারা সমালোচনাটা না নিতে পারে। এখন সমালোচনা কি, ধরেন জামাত ইসলামী তো সমালোচনা করে যে বিএনপি ভালো করতেছে, যে কোনো কিছু একটা বলে দিলাম না, সমালোচনাটা আসতে হবে যেটা একটা কনস্ট্রাকটিভ, যে আপনি ভাই এটা ভুল করতেছেন। আমি কিন্তু দেখবেন সালাম সাহেবের আমি কিন্তু করছি সমালোচনা, কিন্তু আমি ওনাকে একদম রাইট আউট করিনি। আমি ভাবছি যে এটা একটা মিস্টেক, এটাকে হয়তো করে ফেলছে একটা ভুলে, বা যেটাই করছে ভালো হয়নি, যেহেতু এটা উনি রেকটিফাই করতে পারতো, এটা ক্ষমা চেয়ে নিলে কোনো প্রবলেম ছিল না। এরকম ওনারা করতেছে না, ভালো কাজ করছে। যেমন আপনি যদি ধরেন যে ঈদের দিন পুরো ঢাকা শহর, আমি 11টা বাজে টঙ্গী গেলাম ঈদের দিন আমার শ্বশুর বাড়িতে, ওখানে আমি কোথাও দেখিনি যে কোথাও গরুর রক্ত বা এরকম। সে এই ক্লিনার গুলো তো তারা করছে, খুব সুন্দর কাজ করছে। আমার মা বলতেছিল যে আমার জীবনে এতগুলা প্রাইম মিনিস্টার দেখছি, আমার মা কত 70 ইয়ার্স ওল্ড হবে, এই জীবনে কখন দেখিনি একটা প্রাইম মিনিস্টার বেড়ে গেছে। আমি যে কত আনন্দিত হয়েছি, মানে তারা কিন্তু একদম ধরেন তারা কোর বিএনপি ভোটার না, তারা তাদেরকে উইন করতে হয় বিএনপি, তো তারা খুবই প্লিজড এসব ব্যাপারে যে তারেক রহমান যেগুলো করতেছে সেগুলোতে ওই করতেছে। কিন্তু আপনার ওই যে সমালোচনাটা না করলে, আমার মনে হয় যে এটা হলো সবচেয়ে বেস্ট থিং যে বিএনপি আমাদের অ্যালাউ করে যে আমরা সমালোচনাগুলো করতে পারি। এবং এটা শুধু একমাত্র আমি না, আমি দেখবেন যে বিএনপির অ্যাক্টিভিস্টরা কিন্তু ডে এন্ড নাইট তারা মানে বলে যেটা মন চায়, তারা এটা ওপেনলি বলে। তারা আসলে কেয়ার করে না যে অনেকের হয়তো অত কিছু পাওয়ারও আশা নেই, কিন্তু তারা ভাবে যেহেতু আমার দল আছে, আমার একটা রেসপন্সিবিলিটি আছে, তারা বলে। এবং এই সংস্কৃতিতে যতদিন থাকবে আমার মনে হয় যে বিএনপি মানে তাদের সরকারের কোনো প্রবলেম হবে, তারা এক্স্যাক্টলি। আমরা একটু দেশের বাইরে যাই, ভারত প্রসঙ্গে আসি একটু। ধরেন ভারত প্রসঙ্গে বিভিন্ন গুজব আমরা তো নিয়মিতই দেখতেছি। একদিকে যেমন এই যে সীমান্তে পুশিনের ঘটনা, যেখানে শেখ হাসিনা এবং পলাতক আওয়ামী লীগের বহু মানুষজন ভারতে জামাই আদরে আছে, সেখানে তারা নিরীহ অসহায় মানুষদেরকে একদম নোম্যান জোনে ফেলে রাখতেছে। কোনো ধরনের প্রক্রিয়ার মাধ্যমে যে দিবে সেটারও কোনো কিছু আমরা দেখতেছি না। অন্যদিকে আবার আমরা দেখলাম যে কি, এই যে আমাদের এখানে জাহেদ ভাইয়ের মতো লোকেরা এয়ারপোর্টে এইভাবে হেনস্থার শিকার হইলেন। তো আপনার কাছে কি, আচ্ছা এর সাথে আবার আরেকটা বিষয় হচ্ছে যে এই ঘটনাটাকে ঘিরে আবার সোশ্যাল মিডিয়ায় আমরা জামাতরে যে ধরনের ট্রল করতে দেখছি। তো আমি দুইটা প্রশ্ন করবো একটাতে। এক হচ্ছে যে কি, বাংলাদেশ ভারত সম্পর্কের বিষয়টা আসলে বিএনপি আসলে কিভাবে দেখতে চায় বা তারেক রহমান কিভাবে দেখতে চায়, আর দ্বিতীয়ত হইতেছে যে এই ভারত প্রসঙ্গ আসলেই আওয়ামী লীগ এবং জামাতকে আমরা প্রায় কাছাকাছি চেহারায় দেখতে পাই কিনা, এটা কি এই বিষয়ে যদি একটু কমেন্ট করেন। যেটা বললেন যে জাহেদ ভাইয়ের সাথে তো আমি ঘনিষ্ঠ এবং মানে আমাদের ভালো যোগাযোগ আছে, এবং মানে যতটুকু খবর পাই আর কি, আমরা একই সাথে অ্যাক্টিভিজম করছি বহুদিন। ওই যে আমাদের বাফ গ্রুপের কথা বললাম, সেখানে জাহেদ ভাই ছিলেন। তো ওনার কাছ থেকেও যেগুলো পাইছি যে ভারত আসলে মানে ওদের অফিসিয়াল স্ট্যান্স হলো যে তারা চায় বিএনপির সাথে একটা ভালো সম্পর্ক তারা থাকুক। তারা বেস্ট হ্যান্ড ছিল। ভারতের সবচেয়ে বেস্ট পসিবলই ছিল আওয়ামী লীগ, যাকে তারা ইচ্ছা মতো কন্ট্রোল করতে পারতো, যা খুশি করতে পারতো, এবং তারাও রিসিপ্রোকালি মানে ওই জিনিসটা করে দিত। সেটা তো চলে গেছে, এখন তাদের হাতে আসলে কোনো গেম নেই। তো তারা অফিসিয়ালি চায় যে বিএনপির সাথে ভালো মানে একটা করতে।
এটা হলো রাষ্ট্রীয়। হুম। এখন এখানে দেখেন, এখানে র আছে, ওদের আরো এনএসএফ, আরো বিভিন্ন সংগঠন আছে বিভিন্ন। তারপর বিজেপি তো আপনার জানেনই যে কিরকম অ্যান্টি মুসলিম, অ্যান্টি ইন্ডিয়ান, অ্যান্টি বাংলাদেশি, অ্যান্টি পাকিস্তান এই ধরনের। এদের কার্যক্রম কিন্তু বন্ধ নেই, বুঝছেন? এরা কিন্তু সবসময় চাইতেছে। এবং আপনি এটা দেখতে ওদের পডকাস্টগুলো যদি ফলো করেন, ওদের ডিফেন্সের কথাবার্তা আমি নিয়মিত দেখি ইসের জন্য, এডুকেশনের জন্য। তো সেখানে আমি দেখি যে ওদের এরকম টার্গেটই যে বাংলাদেশকে ছোট 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 ওয়েতে ডিস্টেবল করবে। মানে কাট বাই 1000, কি বলে, ব্লিড বাই 1000 একটা কথা আছে না, যে আপনার 1000 জায়গায় আপনার ছুরি ঢুকে দিয়ে ছোট ছোট করে আপনাকে রক্তপাতের মাধ্যমে মানে করবে। তো সেই রকম আপনার একটা তাদের পলিসি এখন আছে যে বিভিন্ন জায়গায়। এই জন্য দেখবেন যে মাজারে হামলা হইতেছে, তারপরে যে আপনার যে এই জঙ্গিদের আপনি যে অ্যাক্টিভিটিগুলো দেখেন, এগুলা আপনি মনে করেন এটা মানে ইসের কোনো জঙ্গি, এর পিছনে ঘুরতে ঘুরতে আপনি দেখবেন যে ভারত আছে এর পিছনে। এখন জঙ্গিরা তো কোনো কেয়ার করে না, তারা মনে করে যে ভারত থাকুক আর যেই থাকুক, পয়সা বা অস্ত্র যেই দেখ, কোনো প্রবলেম নেই, আমি ক্ষমতায় গেলেই দেশ আমি পুরো দখল করে ফেলবো, ঠিক আছে? তো তারা তো কেয়ার করে না। তারপর ইভেন যদি ধরেন কিছু সাংস্কৃতিক ব্যক্তি যারা আওয়ামী লীগ, যারা মানে একটু নিউট্রাল ফেস আছে, এরা অ্যাক্টিভিটি হচ্ছে, আওয়ামী লীগের অনলাইন অ্যাক্টিভিস্টরা আছে, তারা বিভিন্ন দেশ থেকে অপারেট করতেছে। ভারত কিন্তু থাইমা নাই, তো তাদের যেই চক্র সেটা চলতেই আছে। এখন সেই যেই প্রসঙ্গে আসে, ওই যে জাহেদ ভাইয়ের যেটা হলো সেটা খুবই আনফর্চুনেট। ওনাকে মূলত যেটা হয়েছে হলো যে ওনার ইউটিউব ভিডিওগুলা ভারতে ব্যান করা ছিল। তো উনি একজন খুব প্রমিনেন্ট ব্যক্তি, যেহেতু ভারত তাকে ব্ল্যাক লিস্টে ফেলছে, তো সেই কারণে সিকিউরিটির মধ্যে ওটার মধ্যে। আর উনি গেছে সম্ভবত, আমি নট শিওর, বাট নর্মাল পাসপোর্টে গেছে। তো এনিওয়ে, তারপরও ভারত তাকে যেহেতু হাই কমিশনার ছিল তার সাথে, তারপর একটা ইনভাইটে গেছে এবং প্রধানমন্ত্রীর একজন বিশেষ উপদেষ্টা, সেই জায়গায় তাদের আগে থেকে প্রস্তুতি নেওয়া দরকার ছিল। এখন আপনি দেখেন, আমরা কিন্তু ভারতে যতবার দেখছি, ভারত বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে অপমান করে। আমি জানি না আপনি বাংলাদেশে ভারতে গেছেন কিনা, কিন্তু বা ভারতে আপনি কিন্তু নর্মাল হোটেল পাইতে কিন্তু প্রবলেম হয় বাংলাদেশিদের, দেয় না তারা, মুসলমান দেখলে বা ই করলে। তো এই ধরনের অপমান অপবস্থা তারা বহুবার করছে। এবং আমি একটা স্ট্যাটাসও লিখছিলাম যে এর আগে ভারত লর্ড কার্লাইল, যিনি ছিলেন খালেদা জিয়ার আপনার একজন উপদেষ্টা, তাকে আপনার দিল্লিতে ঢুকতে দেয়নি। এর আগে এই ধরনের কাণ্ড তারা মানে বেশ কয়েকবার করছে। তো এখন ধরেন, সত্যি কথা বলতে জাহেদ ভাইয়ের মুখে নিয়ে আমি শুনছি যে ভারত একটা ভালো রিলেশন চায়, আবার কিন্তু আবার ওদের কার্যক্রমেই আমরা দেখতেছি অন্যরকম। তো এটা আসলে আমার মনে যে একটা মানে ওদের মানে ভারতও তো ধরেন বিভিন্ন ধরনের, এমন তো না যে আপনার মোদি সাহেব নিজে ভিসা ইস্যু করতেছে, এরকম বিভিন্ন মানুষ আছে না, কে কোন ভাবে কাজ করতেছে, ওই রকম একটা ক্লারিক্যাল বা অন্যরকম একটা গ্লিচ আমি ধরবো। এই ঘটনাটা আমি ধরতেছি না। ভারত যদি করে, ভারত অলরেডি করতেছে, করে না, ভারত অলরেডি বাংলাদেশের বিরুদ্ধে স্কিমিং করতেছে। বেসিক্যালি বাংলাদেশ যদি ভালো হয়ে যায়, কারণ দেখেন বাংলাদেশ তো ভারতেরই একটা অংশ ছিল, এই জায়গাটা যদি ধরেন আজকে সিঙ্গাপুরের মতো 10,000 মানে আমরা $10,000 জিডিপি হয়, তাহলে আশেপাশে পশ্চিমবঙ্গ বলবে না যে ওয়াই আমরা ওই দিল্লির কথা আমরা শুনতে যাবো, আমরা কেন বাংলাদেশের সাথে যাবো না? আসাম বলবে, ওই আপনার ওই যে ঝাড়খণ্ড বলবে, এটা সব। তো এই জায়গাটা ভালো হোক, এটা ভারতের মানে আরো 1000 বছর যদি ভারত থাকে, তাহলে তারা বলবে যে না, এটা হওয়া সম্ভব না। এবং আলটিমেটলি তারা চাবে যে ওকে ঠিক আছে, এক দেশ হয়ে যাক বা হোয়াটএভার। তারা আবার নাও নিতে পারে, কারণ এখানে আপনার 20 কোটি মুসলমানের ভোট গেলে তো আবার কি হবে তাদের ডাইনামিক্স তখন। তো বেস্ট জন্য বলছিলাম যে সবচেয়ে বেস্ট পসিবল সিনারিও ছিল যে আওয়ামী লীগের মতো একটা টাট্টু দিয়ে, দালাল দিয়ে দেশকে স্বাধীন করা, যারা যা মানে করবে। এবং এদের তো ভোট নিতে হইতেছে না, জাস্ট একটা মানে ফ্রি রেইন পাইতেছে। তো এটাই ভারতের জন্য বেস্ট বেট ছিল। এখন আসলে বাংলাদেশের মানুষের সাথে ভালো রিলেশনশিপ করা ছাড়া ভারতের হাতে কোনো কিছু নাই। তো ওদের ওই অফিসিয়াল এটাই আমাদের মানতে হবে এখন। আপনি একটু মাজার প্রসঙ্গে একটা প্রশ্ন করি ভাই, সেটা হচ্ছে যে এই আমরা তো ইন্টারিমের সময়ে আমরা প্রচুর পরিমাণ মাজারগুলোতে হামলা হইতে দেখলাম, এবং সেটার ক্ষেত্রে যেহেতু আপনি আসলে একদম আপনার সাথে ট্রুলি কথা বলা যাইতেছে যে আপনি বাংলাদেশের মানুষকে বুঝেন
যে এইখানে এক ধরনের একটা পপুলিস্ট সিনড্রোম তো আছেই, যে এই হামলাগুলোর ক্ষেত্রে যে কিছু মানুষের অংশগ্রহণ এটা বোঝা যায়। এখন আমি যদি দুইটা ঘটনার পিক ধরি, কিছুদিন আগে নেত্র নিউজও এটা নিয়ে একটা খুব ভালো প্রতিবেদন করলো। একটা হচ্ছে আমরা যখন দেখলাম নুরুল পাগলার লাশটা তুলে এনে পুড়িয়ে ফেলা হলো, আবার এইখানে ইলেকশনের ঠিক পরপরই আমরা দেখলাম শামীমা জাহাঙ্গীরকে পিটিয়ে কুপিয়ে হত্যা করা হলো। তো এই দুইটা ঘটনার ক্ষেত্রে একটা আমরা বুঝতে পারি যে মবের উস্কানের একটা জায়গা আছে, কিন্তু প্রশাসনের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, আমরা দেখি যে পুলিশের এক ধরনের নিষ্ক্রিয়তা, থানা পুলিশ চেয়ে এসপির কাছে চিঠি পাঠাইলো, এসপি সেটাকে অগ্রাহ্য করলো, বা ডিসি বলতেছে যে এটা আসলে তেমন বড় ঘটনা না, ওদেরই সমস্যা। তো আপনি কি এই জিনিসটা একজন প্রোগ্রেসিভ মানুষ হিসেবে খেয়াল করেন কি না, যে এইখানকার যারা এই সিস্টেমগুলোকে পরিচালনা করে তাদের নিজেদেরও আবার এক ধরনের একটা ইজম থাকে, সেইটা আবার এক ধরনের সমাজের প্রতিফলন ঘটে। তো আমরা যখন একটা বহুত্ববাদী রাষ্ট্রের কথা বলতে চাই, সেই বহুত্বের মধ্যে তো এনারাও ইনক্লুডেড, তাইলে আসলে এই জিনিসগুলো বন্ধ হবে কিভাবে যদি না আমরা আসলে মানে এই চিন্তা ভাবনাগুলো যদি আমাদের ভিতরেই থাকে আর কি। না দেখেন, এখন যেটা হয়েছে যে আসলে রাষ্ট্রের যারা ক্ষমতাবান তাদের গুডউইলের উপরে সবকিছুই অনেক কিছুই ডিপেন্ড করে। জাস্ট তারা কি চায়, তারা যদি চায় যে মাজার হামলা কন্টিনিউ হবে, আপনি দেখবেন যে আরো 50টা মাজার হামলা, ওই একটা কিন্তু ওয়ান অফ ছিল। তো এবং এরপর আপনি নিজেও দেখছেন, হয়তো আপনি নিজেও অ্যাক্টিভিজম করছেন, আমি তো সিরিয়াসলি মানে বলছি এটা আমার মানে, কারণ মাজারের ভোটে বিএনপি জিতেছে, কিভাবে বিএনপি এগুলো অ্যালাউ করে? আমরা তো কোনোভাবেই এটা হইতে দেব না। কালকে মাজার ধরবে, পরশুদিন আমার উপরে অ্যাটাক করবে, ঠিক আছে? আমি প্রোগ্রেসিভ, মানে এটা তো আমার নিজের অস্তিত্ব সংকট। আমার মানে এখন বিএনপি ক্ষমতায় বা একটা গণতান্ত্রিক দল, যাকে আমরা এত স্ট্রাগলের পর 17 বছর স্ট্রাগল, তারপর আবার এই জামাতের বিরুদ্ধে 5 বছর ইউনুস এগুলোর বিরুদ্ধে আমরা ফাইট করে এত কিছুর পর আনছি, এখন যদি এই দল যদি মানে হাত আশাহত করে, এটা তো আমরা কোনোভাবেই মানব না। এবং এটার জন্য যাকে সমালোচনা, যদি তারা ক্রমশ সমালোচনা করতে হয় তাও করব। মানে আমি বলতেছি এটা আমাদের রেড লাইন, এটা কোনোভাবেই ক্রস করতে মানে পারবো না আমরা, মানে পারতে দিব না। তো ইন্টারনাল যেসব খবর আছে আমার কাছে, যে এগুলো নিয়ে প্রচুর হইচই হয়েছে ভিতরে, এবং মানে অনেক বড় ধরনের মানে হইচই হয়েছে এগুলো নিয়ে, এবং এবং এর তো আমরা তো দেখতেছি এরপর তো আর কোনো মানে হইতেছে না। এরপর একটা হয়েছে যে মিরপুরে যেটা হইলো, কিন্তু সেটাতে জনগণই ঠেকাই দিছে, এবং সেটার সাথে আবার জামাত জড়িত আমরা যেটা পাইছি। তো তাদের তো একটা উস্কানি বা মানে এগুলা আছে। দেখেন, সবচেয়ে আনফরচুনেট কাহিনী আসলে, এই পডকাস্ট আরো 2-3 ঘন্টা হইলে আরো বলতে পারতাম অনেক কিছু, যে জামাত বলে তারা ভারত বিরোধী, ঠিক আছে? এখন আপনি যদি এই যে ইসলামী দল, তারপরে এদের উস্কান এবং একটা দেশের মধ্যে আনস্টেবল একটা সিচুয়েশন তৈরি করেন, যেটা আবার ভারত বেচতে পারে, ধর হিন্দুদের উপর আক্রমণ বা হিন্দুদের বিরুদ্ধে কথা বলা, প্রগ্রেসিভ মানুষের উপর আক্রমণ, সুশীলদের উপর আক্রমণ, এগুলো করে আপনি বামদের উপর আক্রমণ, এগুলো করে আপনি কি করতে যেতেছেন? তারা যদি চায় যে আসলে বাংলাদেশটা ভালো হোক, তাদের তো এখন দরকার হলো আমাদের বেসটা তৈরি করা, যে আমার দেশ স্টেবল থাকবে তত কিন্তু আপনি যত আপনার ঘরের ভিতরে আপনি সুরক্ষিত থাকবেন, আপনার ইসে থাকবেন, বাইরের মানুষ কিন্তু এসে আপনাকে কম বদার করতে পারবে। চিন্তা করেন, আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, আপনার ভাই বোন, ওয়াইফ, ছেলে মেয়ে, সবাই যদি একটা ইউনিট থাকে, তাহলে আর সবাই যদি বিভিন্ন জায়গায় থাকে, আপনার শত্রুরা আপনার চান্স পাবে না। আর তাদের কথায় কাজে, তারা তো মুনাফিক, এটা তো জানেনি, তো মুনাফিকরা তো তাই করতেছে। এনিওয়ে, লং স্টোরি শর্ট হলো যে যেটা বলতেছিলাম, মাজারের হামলার সেগুলোর ব্যাপারে স্ট্রং স্ট্যান্স নিছে। আসলে ব্যাপার হয়েছে কি, হামলা না হলে তো আর আমরা তো হামলাগুলো হইলেই আমরা টের পাই, না হলে যেহেতু চুপ, আপনি আসলে বুঝতেছেন না যে কি কাজ হইতেছে। কাজ হয়েছে আমার মনে হয় যে এগুলা আর হবে না, আর হইলেও আমাদের প্রচন্ড স্ট্রং স্ট্যান্স থাকবে। আমাদের নিজেদের উপরে আসলে অনেক কিছুই ডিপেন্ড করে, কারণ আমাদের দেখেই সরকার কিন্তু একটা ভাই পায়। আমাকে বলেন বা আপনাকে বলেন বা রনি ভাইকে বলেন অথবা শোয়েব ভাইকে বলেন, এদের সবাইকেই কিন্তু মানে ওয়াচ করা হয় যে আসলে সোসাইটি কিভাবে নিতেছে একটা ব্যাপার, যে একটা জিনিস আমরা করলাম, এটার রিফ্লেকশনটা কি। ধরেন মাজার হামলা যদি এরকম কন্টিনিউ হয়েছে, আমরা নিশ্চয়ই সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লাগতাম, তখন এটা তো সরকারের জন্য ভালো কিছু হতো না। তো সরকার এটা স্টেপ নিতে বাধ্য হয়েছে। এরকম আরেকটা ঘটনা আপনি সাম্প্রতিক সময় লক্ষ্য করছেন কিনা, এই যে কলেমার পতাকা নিয়ে
এক ধরনের একটা উন্মাদনা, বিশ্বকাপকে ঘিরে যখন বাংলাদেশের মানুষজন এক ধরনের আগ্রহ দেখা যাচ্ছে, তখন আমরা দেখতেছি যে এই একটা গ্রুপ আসলে যে বিশ্বকাপ দেখা যাবে না, সেইটাকে প্রমোট করতে গিয়ে আবার আইএস এর পতাকা বা ধরেন আল কায়দার পতাকাকে ব্যবহার করা, এবং এইটা নিয়ে যখন আবার কয়েকটা পত্রিকা একটু নিউজ টিউজ করছে, তাদেরকে ইসলাম বিদ্বেষী ট্যাগ দেওয়ার, মানে এখানে একটা কট্টরপন্থার যে উত্থান, সেটাকে আপনি লক্ষ্য করেন কিনা? আর এই সরকারই বা কি করতেছে? যে এখানে যেটা হয়েছে এটা তো জানেন যে টার্কিশ এবং আপনার সৌদি আরবের যেই ফান্ডিং এবং মানে কিছু আসলে গোটা দুনিয়ায় তো ফার রাইটের, আপনার ট্রাম্প তো ফার রাইটের উত্থান, হাঙ্গেরিতে বলেন, ইন্ডিয়াতে আপনার যদি ধরেন, ইভেন সাম এক্সটেন্সে কিন্তু আপনার ইরানের, এটা তো অবশ্য অনেক পুরনো, কিন্তু তারাও কিন্তু কট্টরবাদী, বা মানে মোটামুটি কট্টরবাদী সব জায়গায় আপনার নেতানিয়াহু মানে পুরোপুরি ফার রাইট, কিন্তু এটা কিন্তু ফার রাইট ওয়ালারা আবার স্বীকার করবেন। এনিওয়ে, ওই যে যেটা হচ্ছে ফার রাইটের সব জায়গায় রাজনীতিটা উত্থান ঘটছে। এখন ওই কট্টরবাদীদের যেই অবস্থানগুলা, যে পতাকাগুলো, এগুলো আসলে আমি একটু অন্যভাবে বলি। সেটা হলো যে কিছুদিন আগে আমি দেখলাম বিশ্বকাপ ক্রিকেটে ধরেন মেসির গালের মধ্যে ফ্লাইং কিক দিতেছে একটা টুপি পরা ছেলে, এরকম এটা পুরো দেখলাম যে অনেক ট্রল হয়েছে। তারপর কিছু মেয়ের ফটো কার্ড দেখলাম যে তারা ধরেন ওড়না নাই, মানে মনে বোঝায় যে প্রগেসিভ, তারা খেলা নিয়ে আলাপ করতেছে, আর একটা মেয়ে হিজাব পরা, তো সে বলতেছে যে খেলা দেখছোস কিনা, সে বলতেছে বিসমিল্লাহ বইয়া তাদেরকে মানে গায়ে ফ্লাইং কিক দিতেছে। এটা আপনি খুব জনপ্রিয়, আপনি দেখতে পারবেন। তো এখন ধরেন আমরা তো সারা জীবন ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করছি, কারণ জঙ্গিবাদ বা জঙ্গির উস্কানি সেটা ছিল ওয়ার অন টেরর বা আমেরিকার একটা চাল, আমেরিকার একটা মানে ফ্রন্ট, এবং আওয়ামী লীগও সেই জায়গায় মানে করছে। তো এটা আমাদের কোর ফাইট ছিল, এবং এই ফাইটের বেনিফিশিয়ারি কারা? যারা মাদ্রাসা ছাত্র, ধরেন জামাত এক এক্সটেন্টে, যারা ইসলামপন্থী যারা রাজনীতি করে, তাদের কিন্তু আমরা মানে ধরেন বুক পাইতা মানে আমরা প্রোটেক্ট করার চেষ্টা করছি। এবং আমাকে একজন এটাও বললো যে ভাই, আপনাকে তো দেখছি যে আপনি নর্মালাইজ করছেন এদের রাজনীতি, এদের মানে এইটি, অথচ 24-এর পরে তারা সবার আগে আমাকে অ্যাটাক করছে এবং গালাগালি প্রতিদিন এখন পর্যন্ত তারা গালাগালি করে। তো কিন্তু আমার আসলে ব্রেকিং পয়েন্টটা ছিল এটা, যে আমি তখন আমার মনে হয়েছে যে আমি আসলে কার জন্য এইগুলা করছি, যে এটা দেখার জন্য যে একটা হিজাব পরা মেয়ে যে খেলা দেখতেছে তার গায়ে এই করবে। হিজাব পরা মেয়েদের জন্য তো আমরা লড়াই করছি, তো তুমি তো আমার মানে যারা আমরা খেলা দেখি বা খেলা পছন্দ করি, আমাদের গায়ে এরকম ফ্লাইং কিক দিতে পারো না। নেক্সট টাইম যদি এরকম আসে, নেক্সট টাইম আমি লেগে আসবো বা হোয়াট এভার, এরকম যদি কোনো একটা কিছু হয়, বা আমরা কি এখন সাপোর্ট করতে পারবো? মানে জীবন মানে একবার তো চেহারা দেখে ফেললাম, আর কি পসিবল? কারণ তার রাজনীতি আমার রাজনীতিতে কমপ্লিটলি ডিফারেন্ট। আমার লাইফস্টাইল বা বলেন আমি তো ওই বর্গের না, ঠিক না? কিন্তু তারপরও আমি আমার বন্ধু বান্ধব, আমার যত সাপোর্ট সেগুলো ত্যাগ করে তোমার পক্ষে দাঁড়িয়েছিলাম, কিন্তু তুমি কি করছো? আমার পিঠে ছুরি মারলা। তো এটা আসলে কি বলবো, এটা একটা দুঃখের কথা বললাম যে এরকম জিনিস দেখতে হইতেছে। এদেরকে সাপোর্ট করা তো আর মানে কোনোভাবেই সম্ভব না। আমরা একটু ভাই আপনার প্রতিষ্ঠিত বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক সম্পর্কে একটু কথা বলবো, যে আপনার একটা দীর্ঘ অ্যাক্টিভিজমের যাত্রা আছে। আবার আমরা দেখছি যে জুলাইয়ের সময় আপনি যেটা বলতেছিলেন, এটা আমিও অবগত এটার সাথে সংবাদ মাধ্যমে কাজ করার কারণে, যে আপনি যে বিভিন্ন গ্রুপগুলোকে মেনটেন করতেন, সবাইকে একসাথে করার আপনার একটা প্রবণতা, বিভিন্ন সময় আমাদের সাথে আপনাদের আলাপ আলোচনা হয়েছে যে করণীয় কি হইতে পারে এই বিষয়গুলো নিয়ে, এবং শেষ পর্যন্ত একটা নেটওয়ার্ক হিসেবে আত্মপ্রকাশ। এইটা নিয়ে আসলে কি ভাবতেছেন, কি চিন্তা ভাবনা থেকে করলেন? জি, এটা তো সবাই আসলে ওপেনই, এটা সব অনেকে মনে করতেছে যে এটা আসলে বিএনপিদের সংগঠন এবং অধিকাংশ মানুষই বিএনপি পন্থী বা এরকম, কিন্তু অ্যাকচুয়ালি আমি এটার এক্সিকিউটিভ ডিরেক্টর বা আমি ধরেন প্রধান সংগঠনটার, কিন্তু আমি এটাকে আসলে একটা বাংলাদেশ পন্থীদের সংগঠন মনে করি। এবং আমার কাছে জিনিসটা এরকম যে বিকেএন, বাংলাদেশ সেন্ট্রিস্ট অ্যাক্টিভিস্ট নেটওয়ার্ক, বা আমি, বা ধরেন আপনিও বাংলাদেশপন্থী, বিএনপিকে আমি বাংলাদেশপন্থীদের একটা সংগঠন আমি ধরি। তারেক রহমান একজন প্রচণ্ড বাংলাদেশপন্থী মানুষ, তো আমাদের তো মিল ওইখানে 90 বা 95% ওইখানেই হয়ে গেছে।
এরপর আর বাকি আর যা থাকে, আমার তো বিএনপি হওয়ার কোনো দরকার নেই, জি। ঠিক আছে? বিএনপি যদি বাংলাদেশপন্থী হয় অতটুকুই আমার জন্য, এবং বিএনপিকে বাংলাদেশপন্থী আমরা রাখবো। হুম। তো এটাই হলো যে মূল মানে থিম, এটা যে বাংলাদেশপন্থীদের একটা সংগঠন তৈরি করা। আসলে যেটা হয়েছে যে অনলাইন অ্যাক্টিভিজম তো অনেক করছি, এখন একটা মাঠে একটা রাজনীতির একটা একটা প্রেজেন্স আমাদের, এবং আমরা যতটুকু সাড়া পাইছি আমরা ওভারওয়েলমড, মানে বিকেন অল্প 2-3 মাসের মধ্যেই মোটামুটি বেশ মানে একটা মানে সুনাম কামাই ফেলছে। এবং আমি দেখলাম যে ইয়াংদের মাঝে একটা হাঙ্গার আছে, যে এখন আমরা ধরেন যদি লিডারশিপে থাকি, আমরা এই এদেরকে এনার্জিটাকে হার্নেস করতে পারবো। তো সেই চিন্তা থেকেই বিকেন তৈরি করা আর কি। তো এটা পিওরলি বাংলাদেশপন্থীদের সঙ্গে, যে কোনো বাংলাদেশপন্থী এখানে আসতে পারেন, সংগঠনে জড়িত হতে পারেন, এবং আমি এটার আসলে ইমেন্স পটেনশিয়াল দেখি। আমি এতটুকু আশা করি না, আমি ভাবছি একটা সংগঠন করবো, একটা প্রেজেন্স থাকলো, একটাই থাকলো, কিন্তু যতটুকু সারা পাইতেছি, যতটুকু কাজ হইতেছে, ইটস ভেরি প্রমিসিং, খুবই ভালো লাগতেছে। ভাই আমরা মোটামুটি আলাপ আজকে শেষ করব। শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে যে যেটা আমরা আপনাকে সবসময় দেখে আসছি যে একটা স্বাধীন অনলাইন অ্যাক্টিভিস্ট হিসেবে যে কোনো ধরনের দমন পীড়ন ফেসিজমের বিরুদ্ধে আপনি অবস্থান নিছেন। তো নতুন প্রজন্মের যারা অ্যাক্টিভিজমের সাথে যুক্ত, তাদের এই অনলাইন অ্যাক্টিভিজমে একটা বাংলাদেশপন্থী অনলাইন অ্যাক্টিভিজম করার জন্য আপনার পরামর্শ কি থাকবে তাদের প্রতি? জি, পরামর্শ থাকবে হলো যে এটা খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। আসলে অনেকেই বুঝে না, অনেকে মনে করে যে ফেসবুকে একটা থাকলেই বা 10,000 ফলোয়ার 20,000 ফলোয়ার হইলেই বুঝি অনলাইন অ্যাক্টিভিস্ট না। আপনি দেখবেন যে আমার অবস্থানগুলা কি বলবো যে কাউন্টার পপুলিস্ট, মানে আমি যদি মানে একদম ধরেন সবাই যেটা বলতেছে, ইভেন গতকালকে এটা দেখলাম যে আমি মদ খাওয়ার পক্ষে বা গাঁজা খাওয়ার পক্ষে আমি দেখছি, এটা কিন্তু সাহস করেছি। এখন আমার কোনো দরকার নেই, ইভেন সরকারের পক্ষেও, সরকার হয়তো এটাকে চায় না, সরকার চায় না, আমি জানি এটা সরকার চায় না, কিন্তু সরকার কি চাইলো এটা আমার কথা হলো, ইজ ইট লজিক্যাল? আপনি কি প্রবলেমগুলো দেখতে পাইতেছেন? দেখেন ইয়াবার দিয়ে পুরো দেশ কিন্তু ডুবে আছে, আমরা জানি। আমরা কি করতেছি হলো যে মদ গাঁজা নিষিদ্ধ করে ওইরকম একটা বাজে আরো জঘন্য একটা ইস্যুর মধ্যে আমরা তরুণ সমাজকে করতেছি। যেহেতু এটা ইলিগাল, এটার আমার কোনো দায় নেই, কিন্তু আমি যেটা 170টা দেশে লিগাল সেটাকে আমি ইলিগাল করবো না। ইট ডাজন্ট মেক এনি সেন্স। এখন যেহেতু সরকার দেশ চালায়, তাদের উচিত এই ধরনের নুয়ান্স চিন্তা ভাবনা করা, এটাই আমার কাজ। অ্যান অ্যাক্টিভিস্ট হিসাবে এই ধরনের অলওয়েজ বোল্ড স্ট্যান্স নিতে হবে, এবং আমি বলবো যে সত্যটা বলা অত্যন্ত জরুরি, সেটা যেই দলের পক্ষেই হোক, যেই সময়ের পক্ষে হোক। যদি এই সত্যটা বললে ইয়াং অ্যাক্টিভিস্টদের কোনো আমি প্রবলেম আমি দেখি না। আর বলবো যে মানে আমার ইসের থেকে যে অর্থনৈতিক লেনদেনের ব্যাপারে প্রচণ্ড সতর্ক থাকতে, কারণ সেগুলোই আসলে অনেককে ডাউন করে। আর যেটা হয়েছে যে এগুলো তো অনেক ইসের ব্যাপার আসলে, আপনি যখন অ্যাক্টিভিজম করেন তখন আপনার বিভিন্ন ব্যাপারে আপনার যা খুশি মন চায় আপনি মানে লিখতে হয়, কিন্তু এগুলা আমি দেখছি যে যখন অ্যানালিটিক্যাল যেসব লেখাগুলা আপনি যদি প্রডিউস করতে পারেন ইয়াং অ্যাক্টিভিস্ট হিসাবে, এবং সেগুলো আসলে মার্ক তৈরি করে। কারণ অনেকগুলো আছে যে চানাচুরের মতো, এখন যেটা ইস্যু চলতেছে আপনি একটা কিছু লিখে দিলেন, সেরকম না। আর আমি যেটাতে সবসময় সফলতা পেয়েছি, আমি একটা মানে একটা ব্র্যান্ড তৈরি করার চেষ্টা করছি, যে ধরেন আমার একটাই ছিল যে 12টা প্রবলেম, বাংলাদেশের সাধারণ মানুষের 12টা প্রবলেম, যেই প্রবলেমগুলো ধরেন দ্রব্যমূল্য, এগুলো কিন্তু সরকারের জন্য কিছু আসে যায় না, বা যারা উচ্চ মধ্যবিত্ত তাদের জন্য কিছুই আসে যায় না, কিন্তু দ্রব্যমূল্য, এই যে ট্রাফিক জ্যাম, এই প্রবলেমগুলোকে আমি কোর ধরে, তো আমি বলবো যে ইয়াং অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কোর ইস্যুগুলো আসলে আইডেন্টিফাই করে, যে এটা নিয়ে লিখলে আমি একটা তৃপ্তি পাবো, বা আমি একটা দেশের মানে কিছু চেঞ্জ করতে পারবো। সেটা যে কোনো কিছু হতে পারে, ধরেন অ্যানিম্যাল ওয়েলফেয়ার হতে পারে, সেটা হতে পারে আপনার কি বলে বাংলাদেশকে এআই এর নেক্সট জেনে নিয়ে যাওয়ার মতো একটা কোনো কিছু। তো কিছু অ্যাটলিস্ট 10টা ইস্যু তার কোর থাকা উচিত। এরপর ধরেন রিপিট করা। আমি যখন একটা ইউজ করছি আমি কিন্তু সব কিছুই লিখছি, খেলাধুলাও নিয়ে লিখছি, নর্মাল যেগুলো আছে সেগুলো নিয়ে লিখছি, ট্রল করছি, কিন্তু কখনো আমি ভারত বিরোধিতা, তারপরে যে ইসলামোফোবিয়া, তারপর আওয়ামী লীগ বিরোধিতা, এগুলো থেকে শুনে মানে ঘুরে ফিরে ওগুলোই
মানে একটা স্ট্যাটাস অন্যটা দিলে অন্যটা কিন্তু আমি দিতাম, কারণ ওইটা আমার মানে একটা ওর হ্যাবিচুয়াল আপনার হয়ে গেছে। এখন যেমন ধরেন একটা স্ট্যাটাস কিন্তু জামাতের বিরুদ্ধে দেই, কারণ হচ্ছে এটা একটা মানে হয়ে গেছে আমার জন্য, যে এরকম একটা কি বলে একটা একটা মার্ক পজিশন, হ্যাঁ হ্যাঁ। পজিশন দাঁড়ায় গেছে। তো এটাই থাকবে, উপদেশ থাকবে আমার। ইমতিয়াজ মির্জা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনের দিনগুলোতেও ঢাকা পেপারসে আপনাকে পাবো আমরা। জি, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। দর্শক, যেমনটা আমরা দেখলাম যে আমরা খুব একটা প্রাণোচ্ছল আলোচনা আজকে উপভোগ করলাম। সামনের দিনে এই ধরনের আলাপগুলো দেখার জন্য ঢাকা পেপারসের সাথেই থাকুন।